বিএনপির সবচেয়ে বড় সমস্যা হলো তাদের জীবনের লক্ষ্য হলো 12ই ফেব্রুয়ারি। তারা জীবনে এটা লক্ষ্য বানিয়ে নিছে। এই লক্ষ্য বানানোর সময় যদি তার ছেলেকেও কেউ মেরে ফেলায় তাও বলবে না আমার কিছু হয় না, তোমরা তো ওনাকে মারছো, আসলে যে নির্বাচনটা দিবে তাকে বিব্রত করার জন্য। না না, আপনি কিছু মনে করেন, আপনি ইলেকশনটা দেন। এই হলো বিএনপির অবস্থা। মানে ইলেকশন যাতে না হয় এই জন্য কিছু বলছেন, ইলেকশন যাতে হয় কোনো কিছুতে। যদি আমরা যদি আজকে আন্দোলন করি, আমি যদি আজকে বলি যে স্বরাষ্ট্রমন্ত্রী ব্যর্থ হয়েছে, আমি যদি আজকে স্বরাষ্ট্রমন্ত্রীর পদ দেখতে চাই, স্বরাষ্ট্র উপদেষ্টা, তাহলে যদি তারা রাগ করে ইলেকশন না দেয়, এই ভয়ে বিএনপি মনে করে নড়ে না, চড়ে না, তাকায় না। ভাই এইটা কোনো পলিটিক্যাল পার্টি ক্যারেক্টার হতে পারে না। আচ্ছা, আমি মির্জা ফখরুলের এই বক্তব্যের তীব্র নিন্দা করতেছি এই কারণে যে ওনার এই বক্তব্যের মাধ্যমে উনি ওনার দলের অসংখ্য নেতাকর্মী মনে আঘাত দিয়েছেন। ভাই একটা দিনে দুপুরে একটা লোককে মেরে ফেলাইলো, এটা তার প্রতিবাদ। হাজির কাজটি ইনকিলাব মঞ্চ, যে মঞ্চে 10 জন লোক নাই, তারা কি করতেছে আজকে এতদিন ধরে? দীর্ঘদিন ধরে শাহবাগ ব্লকেট কর্মসূচি দিয়ে আসছে। আমি বলছি না আপনারা ব্লকেট দেন, আমি বলছি না এটা, ওটাই যে করতে হবে ওটা আমি আবার অন্যভাবে দেখি, ওটা বাদ দেন। কিন্তু আপনি যে রেগে গেছেন, আপনি যে দুঃখিত হয়েছেন, আপনার যে মানে এই ঘটনার প্রেক্ষিতে যে আপনার আমাদের দেশের মানে সারা দেশের নেতা কর্মীকে আপনি যে বলবেন তোমার সতর্ক, কই কই? মানে এই ঘটনা ঘটিয়েছে সরকারকে বিব্রত করার জন্য, এই ঘটনা ঘটিয়েছে আমার নেতাকে হত্যা করার জন্য, এটা কয় না, এটা কয় না, সরকারকে বিব্রত করার জন্য করছে এই কাজটা। আপনি দেখেছেন গোপালগঞ্জ 3 আসনে বিএনপির প্রার্থী এবং স্বেচ্ছাসেবক দলের সভাপতি এস.এম. জিলানী, উনি কেন্দ্রীয় সভাপতি, তো তার একটা ভিডিও ভাইরাল হয়েছে। উনি বুলেট প্রুফ জ্যাকেট নিয়ে ক্যাম্পেইন করেছেন গোপালগঞ্জে। তার মানে এই যে বিএনপির নেতাকর্মীরা কি আশঙ্কার মধ্যে আছে, ভয়ের মধ্যে আছেন যে গুপ্ত হত্যা হতে পারে, এই ধরনের চোরাগুপ্ত হামলা হতে পারে, যে কারণে বুলেট প্রুফ জ্যাকেট তাদেরকে পড়তে হচ্ছে। হ্যাঁ, আশঙ্কা তো আছেই তো। এই জন্য যদিও তার এই কাজটা টোটাল একটা ছেলে মানুষের কাজ, চাইল্ডিশ একটা কাজ করতেছি। ভাই তুমি এটা কিনছো, তুমি একটা দলের সভাপতি, তুমি একটা অঙ্গ সংগঠনের সভাপতি। এর আগেও গোপালগঞ্জে তার উপর হামলা হয়েছে। এরকম হামলা তো অনেকের উপরে উঠছে। তাহলে আমি বলি এটা যদি ওই পড়তো তো অত কিছু হইতো না। তো এগুলি ভাই আপনার সামর্থ্য আছে, আপনি পড়ছেন, এটা দেখানোর কি আছে? আপনি কেয়ারফুল থাকেন, আপনি দলকে সংগঠিত করেন, আপনি দলের লোকজন, প্রত্যেকটা বিএনপি ক্যান্ডিডেট কি লাইফ জ্যাকেট পরে করবো নাকি? বুলেট প্রুফ জ্যাকেট পরে ই করবে নাকি, অপচারণা করবে নাকি? এগুলি কি করে সেটা? এটা কোনো কথা হইতে পারে? তবে উনি যেটা বলেছেন, যেটা করেছেন, সেটা হলো এতে অন্তপক্ষে সরকারের একটু লজ্জিত হওয়ার ব্যাপার আছে। সরকার এমন এক অসাধারণ নির্বাচন আয়োজন করতেছে যে প্রার্থীরা এখন মানে লাইফ জ্যাকেট পরে ঘুরে বেড়ায়, বুলেট প্রুফ জ্যাকেট পরে মানে ঘুরে বেড়ায়। এটা তো সরকারের জন্য অপমান। নির্বাচনের আগে কি আইন শৃঙ্খলা পরিস্থিতির আশঙ্কা করছেন? আমি কোনো ভালো কিছু দেখি না। এখন যেরকম আছে এরকমই থাকবে। যদি আর্মি নামে এবং আর্মি যদি সেভাবে সক্রিয় হয় তাহলে কিছু একটা হবে, আমি হবে কিনা যাই না। আর্মি তো ম্যাজিস্ট্রেসি পাওয়ার নেই, মাঠে এখনো আছে না? দেখেন কোন জায়গায় তারা শুরু থেকে ম্যাজিস্ট্রেসি পাওয়ার নিয়ে আছে। কি করছে বলেন তো আপনি? একটা উদাহরণ দেখেন তো, পত্রিকায় কোন জায়গায় পাইছেন যে আর্মি আজকে কি কি কাজ করছে? তারা নাকি আছে ম্যাজিস্ট্রেসি পাওয়ার, স্যার আছে ম্যাজিস্ট্রেসি পাওয়ার নিয়ে আছে। কি করে ভাইয়ারা? ইভেন আমাদের প্রথম আলো পত্রিকা এবং ডেইলি স্টারে যখন মব সন্ত্রাসের মাধ্যমে ভাঙচুর হলো, আগুন দিয়ে পোড়ানো হলো, লুটপাট হলো, তখনও তো আমরা দেখি নাই শান্তির বাহিনী নিয়ে আসছে, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে এগিয়ে আসতে। এইগুলি ভাই যদি এইভাবে থাকে তাহলে আশা নাই। আর যদি রিয়েলি যদি তারা যদি অ্যাকশনে থাকে তাহলে আমি মনে করি যে আইন শৃঙ্খলা পরিস্থিতি ভালো হলে হইতেও পারে। আর না হলে এই নির্বাচন যে কি হবে আল্লাহ জানে একমাত্র। যেভাবে মরা শুরু করছে না, এটা অ্যালার্মিং। জি অ্যালার্মিং। শুনেন একটা কথা বলে শেষ করি, বোঝা অনুষ্ঠানে আপনার সময় একদম শেষ পর্যায়ে চলে এসেছি। মানে এটা বললে দেখেন আবার এটা হলো গিয়া, এই যে দেখেন এই যে গত কয়েকদিনে মারা যাচ্ছে অনেকেই, জামাত শিবিরে কিন্তু কেউ মরছে না। এখন বলবে ওদের সঙ্গে আল্লাহ আছে, হইতে পারে আল্লাহর ফেরেশতারা আছে, হইতে পারে এই জন্য মরছে না। কিন্তু হতে পারে তাদের মধ্যে অন্তকন্দল কম। এটা যে অন্তকন্দল মরছে আপনি কেমনি বুঝলেন? বা তাদের প্রতি টার্গেট কম সন্ত্রাসীদের, তাদেরকে টার্গেট করছে না কেন? তারা তখন ক্ষমতায় যাচ্ছে, তাই না?
তো এগুলিও মাথায় রাখতে হবে আর কি। কালকে এই যাই হোক। ঘটনার পরে মুসাব্বিরকে হত্যার পরে আমাদের প্রথম আলোর পক্ষ থেকে লাইভ করা হয়েছে। তো আমাদের রিপোর্টার যখন লাইভ করছিলেন তখন মুসাব্বিরের সহযোগী যারা ওই দলের নেতাকর্মী, স্বেচ্ছাসেবক দলের, তারা কেউ কেউ অভিযোগ করছিলেন যে এই কারওয়ানবাজার এলাকার তাদেরই একজন গুরুত্বপূর্ণ দলের নেতা আছেন, তার হাত থাকতে পারে, এরকম একটা অভিযোগ করেছেন। থাকতে পারে কেন? ওটা ওই যে আমি যে বললাম না যে জামাতের কেউ মরছে না কেন, জামাত শিবির মরছে না কেন, ওটা এটা একটা কারণ হতে পারে। সেই কারণটা হলো যে চাঁদাবাজি তো থামে নাই। জি, আওয়ামী লীগ আমলে যেটা আমরা বলতাম যে চাঁদাবাজির একটা স্বর্গ ছিল, এটা সেটা তো থামে নাই, একদম আগের মতোই আছে। তাহলে চাঁদাবাজিটা এখন কে করছে? শুধু ব্যক্তি পরিবর্তন হয়েছে। এই ব্যক্তিগুলি কারা, কোন দলের? এই ব্যক্তিগুলি বিএনপি দলীয় অথবা বিএনপি নামধারী, এরাই কিন্তু করছে। কাজে এখানেই অন্তর্দ্বন্দ্ব হতে পারে এই ধরনের চাঁদাবাজি নিয়ে। সাধারণত খোনাখুনি তো এগুলো নিয়েই তো হয়, পাওয়ার, মানি, হ্যাঁ, এগুলো নিয়েই তো হয়। তো সেখানে এটা হতে পারে হয়তো জামাতের লোকজন কোন রকম এরকম চাঁদাবাজির সঙ্গে জড়িত না, এই জন্য ওনারা মরছে না, এটা হতে পারে। ছাত্রলীগের যারা নাকি শিক্ষার্থী আছে, ছাত্রলীগ যারা করতো অথবা এক ধরনের ফিলিংস কাজ করতো, তারাও জাতীয়তাবাদী ছাত্র দলকে প্রত্যাখ্যান করেছে। এইগুলো দুইটা। 3 নম্বর কারণটা হলো যেটা আপনি আমাকে একবার বলেছিলেন আজকে, সেটা হলো যে এরা যখন ইউনিভার্সিটিতে আসার সময় যে কোচিংটা করে, এই কোচিং সেন্টারগুলো যারা চালায় এরা ম্যাক্সিমাম শিবিরের লোক। তো ওইখান থেকে তাদের একটা মনোজগতে একটা পরিবর্তন আসছে। অনেক, আমি নিজেও খোঁজ দিয়ে দেখেছি যে অনেক দরিদ্র আছে যারা বিনা পয়সায় পড়াশোনা করেছে, এখনো অনেকে বিনা পয়সায় ইউনিভার্সিটিতেও পড়ায় তারা। তো এই ধরনের একটা কিন্তু ওয়েলফেয়ার একটা কজ কিন্তু এখানে আছে। ক্যাম্পাসের পাশে ছাত্রাবাসগুলোতে থাকে, সেখানেও তারা ওখানে তারা নানাভাবে থাকার সুবিধা করে দিচ্ছে। আরেকটা কারণ হলো যেটা, যে এটা আমি এর মধ্যে একটা পত্রিকা, আপনাদের পত্রিকা খুব সম্ভবত পড়লাম, ওটা আমার খুব ভ্যালিড একটা কারণ মনে হয়েছে। এটা হলো গিয়ে যে জামাতে ইসলামী এই গত কয়েক বছরে বিশেষ করে গ্রামাঞ্চলে, প্রত্যন্ত অঞ্চলে মহিলাদের মধ্যে খুব কাজ করছে। আচ্ছা, তারা কিন্তু মহিলাদেরকে নানাভাবে প্রভাবিত করেছে। তো ছাত্রীরা, বিশেষ করে মেয়ে যারা আছে, তাদের ব্যাপারে তো মারা খুবই সেন্সিটিভ থাকে, এবং অনেকে নাকি বলেছে এরকম কথা যে বলছে তোমরা কেন শিবিরকে ভোট দিয়েছো, তারা নাকি বলেছে যে আমাদের মা বলে দিয়েছে শিবিরকে ভোট দেওয়ার জন্য। এটা প্রথমে শুনলে অনেকে অবাক হবে, কিন্তু এটা সম্ভব। এটা সম্ভবের কারণে, কারণ মারা ভেবেছে আমার কন্যা সন্তান শিবির যদি দায়িত্বে আসে তাহলে তাদের কাছে অধিকতর নিরাপদ থাকবে। এটা স্টুডেন্টদের মধ্যেও এই ধরনের একটা চিন্তা আছে যে শিবির থাকলে হয়তো আমরা অধিকতর নিরাপদ থাকবো। এই সমস্ত কারণে এটা ঘটেছে। আচ্ছা, লম্বা হয়ে গেছে, সরি। না ঠিক আছে। আমরা যদি দেখি, তারেক রহমান সাহেব দেশে আসলেন, এয়ারপোর্ট থেকে শুরু করে সংবর্ধনায় ব্যাপক মানুষের সমাগম হলো, গণজোয়ার তৈরি হলো। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া মারা যাওয়ার পর জানা যায় যেই পরিমাণে মানুষ এসেছেন, তাকে শ্রদ্ধা জানিয়েছেন। মানুষের একটা ধারণা হয়েছিল যে দেশের জনগণ বোধহয় বিএনপি মুখী বা বিএনপির প্রতি সিম্প্যাথি গ্রো করেছে। তো স্বাভাবিকভাবে দলটির ছাত্র সংগঠন এবং সহযোগী সংগঠনের নেতাকর্মীরাও চাঙ্গা হয়েছে। তো এই যে একটা পারসেপশন তৈরি হয়েছিল নির্বাচনের আগে, এই ছাত্র সংগঠনের নির্বাচনের আগে যোগসূতে, তো ফলাফলটা কিন্তু ঠিক বিপরীত হলো। দেখেন, এখানে আমি একটা কথা বলি, এখানে ছাত্র সংগঠনের নির্বাচনে তারেক ম্যাজিক কাজ করেনি। আচ্ছা, এই তো মূল বক্তব্যটা, এই বক্তব্যটা সঠিক। এটা এখান থেকে বিএনপিকে একটা জিনিস শিক্ষা নিতে হবে, সেটা হলো বাংলাদেশের রাজনীতি পাল্টে গেছে। রাজনীতি এখন আর নেতা দেওয়া হয় না, নীতি দেওয়া হয়। এদেশের মানুষ এখন প্রশ্ন করতে শুরু করেছে। নেতা অনেক দেখছে, কিন্তু মানুষ এখন প্রশ্ন করতে শুরু করেছে যে তুমি আমার জন্য কি করবা। এই যে ওয়েলফেয়ার পলিটিক্স, এটা হলো ইম্পর্টেন্ট। জামাত কিন্তু এতদিনে বুঝিয়ে দিয়েছে যে আমরা তোমাকে ওয়েলফেয়ার পলিটিক্স কি বলে সেটা তোমাকে আমি এই দেখালাম, এটা আমি দেব। কিন্তু আমাদের ট্র্যাডিশনাল পলিটিক্যাল পার্টিগুলো, আওয়ামী লীগ অথবা বিএনপি অথবা অন্য যারা আছে, তারা কিন্তু মুখে বলে তোমাকে হ্যান দিব, ত্যান দিব, 10 টাকা কেজি চাল দেবো। এটা তো শেখ হাসিনা বলছে, দিতে পারছে কখনো? দিতে পারে নাই তো। এটা প্রশ্ন করতে পারছে? করতে পারে নাই তো। তো এই যে বিষয়গুলো যে এরা যা বলে তা তারা বাস্তবায়ন করে না, অথবা করতে পারে না, অথবা করতে চায় না। তার বিপরীতে একটা দল আমরা পাচ্ছি যারা কিছুই বলে নাই কিন্তু অনেক কিছু করে দেখাচ্ছে। এটা কিন্তু
পলিটিক্সের মধ্যে এখন আসবে, মানে আপনার একজন ব্যক্তিকে কেন্দ্র করে, একজন ব্যক্তিকে সামনে আইনা তাকে ফোকাস রাখা রাজনীতি করার যে মানে আমাদের দেশের যে নিয়মটা আর কি, এইটা আমার মনে হয় আগামীতে ধীরে ধীরে কমতেছে আর কি, আচ্ছা ধীরে ধীরে কমতেছে। এই জিনিসটা যদি বিএনপি বোঝেন তাহলে ক্রমান আমার ধারণা উনি বুঝবেন এই কারণে আমি ধারণা করি উনি এসেই যে 2-3টা কাজ করছেন সেগুলিতে বোঝা গেছে যে উনি ব্যক্তি পূজাটা পছন্দ করেন না, কারণ উনি নিজে কিন্তু বেশ কিছু কাজ করেছেন, মানে ছোট ছোট কাজ, কিন্তু ওই যে ইঙ্গিতটা টের পাওয়া যায়। ওনার জানাজার সময় খুব সংক্ষিপ্ত বক্তব্য, মানুষের না, ওটা বলছি না আমি, উনি যখন আসলেন মানুষের ওই দিন দুর্ভোগ হয়েছিল এই জন্য ক্ষমা চেয়েছেন, ওখানে ময়লা পড়েছিল, ময়লা পরিষ্কার করতে বলেছেন, একজন ওনাকে গালি দিছিল, যাকে পুলিশ ধরে নিয়ে গেছে তাকে উনি ছেড়ে দিতে বলেছেন। তো এই যে বিষয়গুলো না, এগুলো তো বোঝা যাচ্ছে। এর আগে একটা ভিডিও দেখলাম ওনাকে তারেক ভাই জিন্দাবাদ বলছে যে আই ডোন্ট এনজয় বলতেছেন এগুলো। এই যে বিষয়গুলো সালাম করতে গিয়েছিলেন উনি নিবৃত্ত করেছেন, এই যে বিষয়গুলো এগুলো কিন্তু বোঝা যাচ্ছে যে ব্যক্তি পূজাটাকে উনি আসলে অতটা এনজয় করছেন না। এটা যদি উনি কন্টিনিউ করতে পারেন ওনার রাজনীতিতে, তাহলে হয়তো ওনারা একটা জায়গায় আসবেন, হয়তো মানুষের কাছে যেতে পারবেন। আর যদি কন্টিনিউ না করেন, দেখেন আমাদের দেশে পলিটিশিয়ানরা কি জানেন, আমি বলি আপনাকে, কি আওয়ামী লীগ কি বিএনপি, এদেরকে একটা লোক 10 বার সালাম দিবে, 10 বার সালাম দিবে, উনি একবার খালি মাথা নাড়বেন, এটুকু তো ওনার কষ্ট। এটা হলো আমাদের পলিটিক্যাল লিডারদের ক্যারেক্টার। এখন আপনি বলবেন যে ভাই এত লোকে সালাম দেয় কেমনি করে মাথা নাড়বে, হ্যাঁ এটা আপনি ঠিক বলছেন, সালাম তো অনেক লোকে দেয়, সবগুলোতে সব জবাব দিতে পারে না, কিন্তু উনি কি জবাব দিতে চান কিনা সেটা হলো ইম্পর্টেন্ট। উনি যদি চান তাহলে কি হবে, সবসময় সালামের জবাব দিবে, নীতি নিতে ওনার মাথাটা একটু নিচু হয়ে থাকবে। আমি তো ওই দৃশ্যটাই দেখতে চাই, একজন পলিটিক্যাল পার্টির লিডার মাথা নিচু করে হাঁটতেছে, আমি তো ওটা দেখতে চাই, ডাউন টু আর্থ। হ্যাঁ এটাই তো আমি দেখতে যাচ্ছি। যদি আপনি মাথা নিচু করে হাঁটেন না রে ভাই, আমাদের পলিটিক্যাল লিডার দেখেন তো, উনি মারে, অমুক করে, তমুক করে, ধমক দেয়, একজন থেকে বলছে আবেগের থেকে বলতে পারছে, তাহলে ধাক্কা দেয়, ফেলা। তো এগুলো আমরা দেখি না, দেখি তো, আপনি যত বড় নেতাই হন না কেন ভাই, পাবলিক ভোট না দিলে আপনি জিরো। আচ্ছা, পাবলিক যদি ভোট না দেয়, আপনি যত বড় নেতাই হন না কেন জিরো, আপনি রে ভাই জিরো। আমি আপনাকে একটা এক্সাম্পল দিয়ে বলি, দেখেন এই যে মাহাথির মোহাম্মদ, এত বড় নেতা মালয়েশিয়ার, শেষ ইলেকশনে কি জামানত বাজেয়াপ্ত হয়েছে, কেন? পাবলিক ভোট দেয় নাই। ওনার ইতিহাসে সবচেয়ে খারাপ ভাবে উনি হেরেছেন। হ্যাঁ হেরেছেন। কি কারণে? মানুষ বলছে এনাফ, আর চাই না তোমাকে। যদি মানুষ সিদ্ধান্ত নেবে, সাধারণ ভোটার সিদ্ধান্ত নেবে আপনি কত বড় নেতা, যেমন এবার সিদ্ধান্ত নিয়েছে যে না ছাত্র দল না, আমরা ছাত্র শিবিরকে চাই। আমি একটা সম্পর্ক প্রশ্ন করতে চাই, ধরেন ক্যাম্পাসে অনেক ছাত্র সংগঠন আছে, ছাত্র ফ্রন্ট, ছাত্র ইউনিয়ন, ছাত্র মৈত্রী, তারা তো সবসময় বলে থাকেন যে তার যেটা দৃশ্যমান যে ছাত্রদের অধিকার নিয়ে তারা সবসময় আন্দোলন করেন, মিছিল মিটিং থেকে শুরু করে সবকিছু করেন, আপনি নিজেও দেখেছেন স্টুডেন্ট লাইফে। তো তাদের দিক থেকে কেন মুখ ফিরিয়ে নিচ্ছে সাধারণ শিক্ষার্থী? খুব স্বাভাবিক, ওরা সাধারণ স্টুডেন্টদের কাছে যেতে পারছে না, সাধারণ স্টুডেন্টরা মনে করছে না এরা কি ভাষায় কথা বলে, ভাবে মাঝে মাঝে সাধারণ স্টুডেন্টরা ভাবতেছে যে ওনারা কি বলে, আমি তো বুঝি না। শুনেন ভাই, সোসাইটি চেঞ্জ হচ্ছে, মানুষের চিন্তা ভাবনা চেঞ্জ হচ্ছে। ধরেন আমার যে ছোট বাচ্চা, ধরা যাক আমার একটা ছোট বাচ্চা আছে, তার বয়স মনে করেন 15-16 বছর, ওর কথা আমি অনেকটাই বুঝি না, ওর কথা, ওর চাহিদা, ওর চিন্তা, ওর ভালো লাগা মন্দ লাগা আমি আসলে উপলব্ধি করতে পারি না। এটা তুমি কেন দেখো, তুমি এই মুভি কেন দেখতেছো, তুমি এই বই কেন হাতাচ্ছ, এই বইটা কেন পড়ো না, এটার মধ্যে কিন্তু জ্ঞানের কথা আছে, পড়ো না কেন? তো ও তো জ্ঞান নিতে চায় না। এখন ও যে চায় না দেখি পার্টিকুলারলি ওর দোষ না, ওর যে বয়স, এই যে প্রজন্মটা, এই প্রজন্মের টাইপটা এইটা। আবার দেখবেন এই প্রজন্ম অনেক সিরিয়াস কাজ করতেছে যেটা আমি হয়তো চিন্তাও করতে পারি না, এইটাই ওদের টাইপ। এই যে বলে না জেন আলফা বলতেছে, এখন তো আলফা এসে পড়ছে, তো এই বলতেছে এটা কেন রে ভাই? ওদেরকে আপনি ফলো করতে যে টায়ার্ড হবেন, কিন্তু আপনি কখনো ওদেরকে আপনার জায়গায় আনতে পারবেন না। যখন একটা ট্রেন চলতে থাকে, আপনি ট্রেনকে যদি ধরতে চান তাহলে আপনাকে টায়ার্ড হইতে হবে, কিন্তু আপনি যদি বলেন না ট্রেনকে আমি আমার হাঁটার গতিতে নামায় নিয়ে আসবো, তাহলে সেটা ট্রেন থাকবে না ভাই। এখন ওরা চলছে ওই গতিতে, ওই গতিটাকে আপনাকে ফলো করতে হবে। যদি আপনি ফলো করতে না পারেন আপনি পিছিয়ে যাবেন, কিন্তু ওদেরকে টাইনে আপনি আপনার জায়গায় নিয়ে আসবেন এটা পারবেন না। এখন ওরা কেন ভাবতেছে, মার্কস অ্যাঙ্গেলস কি বলে গেছে, আপনি এটা নিয়ে রাজনীতি করতেছেন, গণমানুষের কথা বলতেছেন, এরা জিতে না কেন ইলেকশনে? জিতে না কেন বলেন?
তার মানে এই দেশে তো গরিব মানুষ বেশি, জি জি। এই দেশের যে সমস্ত গরিব মানুষের তাদের পক্ষে থেকে কথা ছিল। বাংলাদেশে তো সাম্যবাদের চারণভূমি বলা হয়। তাহলে আসলে কেন কৃষক, তারা ভোট শ্রমিক, পায় না কেন? মেহনতি মানুষের সংখ্যাই তো ভোট বেশি। পায় না এই কারণে ওরা যে গরিব মানুষের কথাটা বলে, যে ভাষায় বলে, যে ভঙ্গিতে বলে, ওই গরিব মানুষ কিনা টাচ করে না। আর গরিব তাদের মানুষ ল্যাঙ্গুয়েজ কি কিভাবে বুকিশ টাচ হয়? করবে এটা আপনি আইডেন্টিফাই করতে পারে না। তারা আইডেন্টিফাই করেন, হবে হবে না কেন? তাহলে এদেরটা টাচ করে কেন? মানে বামদের বিরুদ্ধে তো অভিযোগ তারা তাত্ত্বিক কথা বেশি বলেন। আমি কোনো অভিযোগ করতেছি না, আমি বাস্তবতাটা বলতেছি। অভিযোগ কেউ হয়তো এটাই তাদের স্ট্র্যাটেজি, আমি জানি না। কিন্তু আমার কথা হলো ওরা যাদের জন্য কথা বলে তারা তো তাদেরকে বুঝে না। তারা যদি তাদেরকে আপন মনে না করে তাহলে কেমনে হবে? ধরেন আমি আপনাকে এক্সাম্পল দিয়ে বলি। আমার মা, মনে করেন আমার মা মারা গেছে, যদিও ধরা যাক আমার মা আর কি, আমার মা বয়স হয়ে গেছে, তার ঠান্ডা লাগবে, তো আমি এখন মনে করেন বিদেশ থেকে পড়ার জন্য ওই বিশাল একটা মোজা কিনে নিয়ে আসলাম, হাত মোজা নিয়ে আসলাম, অমুক নিয়ে আসলাম, তবে ওভারকোট পরাই দিলাম, উনি তো পড়বে না? ওটা তো না, ওনার তো ওটাতে ঠান্ডা কিন্তু হইতো, উনি বলবে আমার শাড়ি আর চাদরই চলবে। ওনার একটা শাড়ি কাপড়, তাঁতের কাপড় আর একটা চাদর দিয়ে উনি যুবত হয়ে বসে থাকবে, বসে বসে খড় জ্বালিয়ে আগুনি করবে। আমি তো ওনাকে এই বস্তায় আনতে পারবো না। জি জি। উনি যেভাবে বুঝে, আপনি যতক্ষণ পর্যন্ত ওনার মতো করে ওনার কাছে যাইতে না পারবেন ততক্ষণ পর্যন্ত আপনাকে সে দূরের লোক মনে করবে। এটাই হচ্ছে এখানে। আপনার কথায় যদি আমি একটু সামারি টানি, যে তাহলে স্টুডেন্টদের যে মুখের ভাষা বা স্টুডেন্টরা যেটা চায় সেটা তাহলে ইসলামী ছাত্র শিবিরের নেতাকর্মীরা তাদের চাহিদা পূরণ করছে। বিষয়টা কি এরকম যে তারা যে ভাষায় কথা বলে, সালাম দেয়, তারপর মুসাহাবা করে, তারপরে তাদের বিপদে আপদে পাশে থাকে, তারপরে শিক্ষা রিলেটেড বিভিন্ন সময়ে সহযোগিতা করে, তো তারপরে ইসলামিক কিছু ল্যাঙ্গুয়েজ আছে সেগুলো তারা প্র্যাকটিস করে, তার মানে কি নতুন প্রজন্ম কি একটু ইসলামাইজেশনের দিকে? আমি তাও শোনাম বলি, ইসলামী শিবিরের ছাত্র স্টুডেন্ট যারা আছে, যারা নাকি নেতা আছে, কর্মী আছে, তারা কিভাবে স্টুডেন্টদেরকে সঙ্গে বিহেভ করে, কিভাবে তাদেরকে আকর্ষিত করে, এটা আমি আপনি বুঝবো না কেন? আমি কি ইসলামী ছাত্র জীবনে পড়ছি? আমি তো কই না, আপনিও করেন নাই, না করলে আপনি কেমনি বুঝবেন? আমরা দেখেছি ক্যাম্পাসে আপনি দেখছেন, কিন্তু আপনি করেন নাই তো রে ভাই। না, আপনি দেখছেন একের সঙ্গে কি আচরণ করতেছে, কি আলাপ করে, সবকে আপনি শুনাই করবে, এটা তাদের ব্যাপার। আচ্ছা, বাংলাদেশে মানুষের কি চায় বলেন? মানুষ যেটা পছন্দ করে, মনে করেন পাশাপাশি দুইটা সিনেমা হল রাখেন আপনি, দুই হলে দুই ধরনের মুভি চলতেছে, দুইটা থেকে সমান ভিড় হবে? হবে না তো। এমনও হবে একটার মধ্যে ভিড় হয়েছে, ওখানে দেখতে না পেরে সে চলে গেছে, পরের দিন দেখবে, আরেকটা খালি পড়ে রয়েছে। হয় না এরকম? হয়তো এই যে আপনি সিনেপ্লেক্সে যান, একসঙ্গে অনেকগুলি মুভি চলে, কোনোটাতে টিকিট না পেয়ে সে পরের দিনের জন্য টিকিট করে, কিন্তু ওই দিন তো একটা ফাঁকা ছিল, ওটার মধ্যে যান, ওটার মধ্যে যাবে না। তা সে যেটা চায় সেটা ওখানে পায়। তো এখন মানুষ কি চায় আর ওরা কিভাবে দেয়, এটা ইসলামী ছাত্র শিবির আজকে থেকে 15 বছর, 20 বছর, 30 বছর আগে যা ছিল, তারা ওই ক্যারেক্টার আছে না, তারা নিজেদেরকে চেঞ্জ করছে, তারা বোঝার চেষ্টা করছে মানুষকে। শুনেন আমি বলি, এটা কি হয়েছে, মানুষ যখন বিপদে পড়ে না তখন সব কিছু শিখে। এই ইসলামী ছাত্র শিবির, জামাতে ইসলাম, এরা তো বিপদগ্রস্ত ছিল গত কয়েকটা বছর, তাই না? তখন তারা চুপচাপ এগুলি শিখছে যে আমাকে কিভাবে কি করতে হবে, কিভাবে বেঁচে থাকতে হবে, কিভাবে কার ছদ্মবেশে থাকতে হবে, তো তারা থাকছে সেইভাবে। এখন আপনি বলবেন যে তার টাকা দিয়ে করছে, তো টাকা আপনি দেন, আপনি দিতে পারেন না, আপনার টাকা নাই, আপনার টাকা নাই, টাকা দেন না কেন আপনি? বিএনপি তো 2বার 3বার ক্ষমতা ছিল, জামাত তো ক্ষমতা ছিল না, বলেন না? ইসলাম জামাত ইসলামের অনেক টাকা তাদের আছে, আপনার অর্থ আছে, ফান্ড অনেক বড়, তো ফান্ড আপনি করেন নাই কেন? আপনি যে টাকা পাইছেন নিয়ে গেলে পকেটে ঢুকাইছেন, আর ওরা নিজের পকেট থেকে টাকা বাইরে করে ফান্ডে জমা দেয়। ওরা তো কোচিং সেন্টার বেসড অ্যাক্টিভিটি করে, কিন্তু ছাত্রদল বা নিষিদ্ধ ছাত্রলীগ তারা তো করে না এগুলো। করলো না কেন? এখন আপনি প্রয়োজনের শুনেন ভাই, প্রয়োজনের সময় আপনি বীজটা বপন করেন নাই, এখন ওই লোক বপন করছে, সে সিম খায়, ফুলকপি খায়, বাঁধাকপি খায়, গাজর খায়, শীতকাল হয়েছে, এখন আপনি বলছেন আরে আমি তো পারলাম না খেতে, তারপর তো ভাই বুড়েন নাই গাছ, না বললে আপনি কেমনে পাবেন বলেন? কামাল ভাই